মৃত্যুর পরে যেসব কর্মকাণ্ড আছে আমি জীবিত অবস্থায় সেসব করে ফেলতে চাই। যেমন ধরো কুলখানি, 40 আর ফকির খাওয়ানো। আমার কুলখানির খাওয়ানো হবে, সেখানে আমি থাকবো না, তা হবে কেন? আমি নিজে যত্ন করে বসে খাওয়াবো। হাত তুলছিস কেন? আমি কিছু বলার অনুমতি প্রার্থনা করছি। আমি কি এখানে স্কুল খুলে বসেছি যে তুই হাত তুলবি? আর নামা। আমার কবরের যে ডিজাইনটা করা হয়েছে, ডিজাইন মতো আমি কবরটা বাঁধিয়ে ফেলতে চাই। এটা অবশ্য মন্দ না। তাহলে আপনাকে সঙ্গে নিয়ে আমরা সবাই প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পর কবর জিয়ারত করব আর ফাতিহা পাঠ করব। আমার সঙ্গে রসিকতা করছিস? জি। কেন? কারণ বাবা, একটা বয়সের পরে ছেলেরা সবাই বাবার বন্ধু হয়ে যায়। 16 বর্ষে তো পুত্র মিত্র বদাচার, তাই না ভাইজান? তাই তো মনে হয়। তুই আমার বন্ধু? নে ধর, খা, সিগারেট খা। আবার হাত তুলছিস? হাত নামা। আমার যা বলবার বলা হয়েছে, এখন তোরা যেতে পারিস। মিটিং এখানেই শেষ। মতে মতে যে দাদা যান, আসতাছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা কি জানো তোমাদের দু বোনকে আমি ভীষণ হিংসা করি? হিংসা করেন? হিংসা করি। কারণ তোমাদের জীবন কত আনন্দময়, চিন্তা নেই, ভাবনা নেই, ঘুরছো ফিরছো বেড়াচ্ছ, কি মজা। অথচ তোমাদের মতো বয়সে আমি যে কি কষ্ট করেছি। কিসের কষ্ট? সব রকমের কষ্ট। আমি তো থাকতাম আমার দুঃসম্পর্কে এক মামার বাড়িতে। এক রাতে হলো কি জানো, রাত তখন বাজে 12টা। মামি আমাকে বললেন এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বাড়ির থেকে। আচ্ছা একবার চিন্তা করে দেখো, আমার বয়স তখন 16, আমি রাত 12টার সময় কোথায় যাব? আপনি তখন কি করলেন? ওসব গল্প বাদ দাও, আরেকদিন করা যাবে। তার চাইতে তোমরা দু বোন আমাকে গান শোনাও। দেখলি, তুমি যখন মাঝে মাঝে রাত্রিবেলায় এই গানটা করো না, জলে ভাসা পদ্ম, আমি মুগ্ধ হয়ে শুনি। কিন্তু মজার ব্যাপারটা কি জানো? মজার ব্যাপারটা হচ্ছে তুমি কিন্তু জলে ভাসা পদ্ম না, তোমরা দুজন হচ্ছ টবের যত্নের গোলাপ। আমি সত্যিকারের জলে ভাসা পদ্ম। আপনি এমন দুঃখী দুঃখী গলায় কথা বলবেন না তো, আমার কান্না পেয়ে যাচ্ছে। আমিও মাঝে মাঝে গানটা গুনগুন করি। আচ্ছা দেখো তো সুর হয় কিনা। কে যে দেবে পারের কড়ি, কোথায় তারে পাই আমি, কোথায় তারে পাই? ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। বুকের জ্বালা কোথায় যে জুড়াই, বুকের জ্বালা কোথায় যে জুড়াই? ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। জলে ভাসা পদ্ম আমি, শুধুই পেলাম ছলনা, শুধুই পেলাম ছলনা। ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। দাদা যান, আমার 3 পুত্রকে আবার খবর দাও তো। আসল কথাটাই বলতে ভুলে গেছি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাবার সময় সালাম দিতে হয় না। শোনো, আমি যে বৃদ্ধ হয়েছি একটা প্রমাণ পেলাম। যে কারণে এই মিটিংটা ডেকেছিলাম সেটা বলতেই ভুলে গেছি। মৃত্যুর আগে আসল যে কাজটা আমি করে যেতে চাই সেটা হচ্ছে আমার 2 নাতনির বিয়ে দিতে চাই। বিয়ে দিতে চান? বাচ্চা দুটো মেয়ে। তোদের মাকে আমি যখন বিয়ে করি তখন তার বয়স ছিল মাত্র 12, কঙ্কা এখন 18, তিতলি 19। আমি জানি বয়সটা একটু কম, কিন্তু তোদের বলতে আমি ভরসা রাখতে পারছি না। ভরসা থাকার কথাও নয়। একই দিনে 2 বোনের বিয়ে হবে। তিতলি কঙ্কাকে এখন কিছু জানাবার দরকার নেই, ওরা আপসেট হয়ে যেতে পারে। সব ঠিকঠাক হয়ে যাবার পরে জানালেই চলবে। তুই হাত তুলেছিস কেন আবার? আমার ধারণা অতিরিক্ত মৃত্যু চিন্তা আপনার লজিককে এলোমেলো করে দিয়েছে। মস্তিষ্কের যে দিকটা লজিককে কন্ট্রোল করে সেই দিকটা মানে সেরিব্রাল কর্টেক্স বড় বেশি চাপের উপরে পড়েছে। আপনার মৃত্যু ভয় দূর করতে পারলেই আপনি তিতলি এবং কঙ্কার বিয়ের কথা ভুলে যাবেন। তো এখান থেকে বেরিয়ে যা। জামিল, টেলিফোনটা নিয়ে আয়। আমার কাছে কয়েকজন ভালো পাত্রের সন্ধান আছে। বাবা, আপনি কি সত্যি সিরিয়াস নাকি? আমি যখন সিরিয়াস হই তখন কতটা সিরিয়াস হই সে সম্পর্কে তো তোদের ধারণা থাকা উচিত। অনেকদিন ধরেই তো দেখছিস। এবং যতই দেখছি ততই অবাক হচ্ছি। তুই আমাকে দেখে যত না অবাক হচ্ছিস, তোকে দেখে আমি তার 3 ডবল অবাক হচ্ছি। তোরা এখন যেতে পারিস, আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা ঘটনা বলতেছি, কাউরে বলবো না, খুবই গোপন। 2 আফার বিবাহ, আবার ফেলেট বাংলা। ভাইজান, কে? খুবই গোপন একটা ঘটনা, কাউরে বলবেন না। আপনার আল্লাহর দোহাই, তিতলি আর কঙ্কা আপার শুভ বিবাহ। ও আচ্ছা। ভাইজান, তিতলি আর কঙ্কা আপার শুভ বিবাহ। ও আচ্ছা আচ্ছা। এত বড় একটা ঘটনা, কোনো স্যাদ ব্যাদ নাই। আশ্চর্য। আফারা, জামিল, হুম। বাবার মৃত্যু চিন্তাটাকে দূর করাই হচ্ছে কি এখন আমাদের প্রধান কাজ। সেটা কিভাবে সম্ভব হবে ভাইজান? একটা কবরের মধ্যে বাবাকে শুইয়ে দেওয়া হবে, মানে কাটা দিয়ে কাটা তোলার মতো, ভয় দিয়ে ভয় তোলা। বাবাকে কবরে নামিয়ে দিবেন? সেটা সম্ভব নয় বলেই তো আমি এখন বিকল্প চিন্তা করছি। গট ইট। কি? একটা কফিন নিয়ে আসবো, তার মধ্যে বাবাকে শুইয়ে দিয়ে ডালাটা বন্ধ করে দেব। ভেতরে নিশ্চিদ্র অন্ধকার,
একেবারে নিঃশব্দ, বাইরের চরাচরের সাথে কোনো সম্পর্ক নেই। পদ্ধতিটা আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না ভাইজান। সাইকো অ্যানালিসিস তোমার বিষয় নয় বলেই তোমার কাছে খুব সুবিধের মনে হচ্ছে না। বাট দিস ইজ দ্য বেস্ট পসিবল সলিউশন, এ সলিউশন অফ মাইন্ড। চলো বেরোনো যাক। কোথায় চলবো? চলো দেখি কফিন পাওয়া যায় কি না। সত্যি সত্যি কখন আনবো? যাবে, মিথ্যামিথ্যি কোনো কর্মকাণ্ডে আমি বিশ্বাস করি না। আফা আপনার খুবই একটা গোপন কথা বলতেছি, আপনার আল্লাহ পাকের দোহাই লাগে, কেউ যেন না জানি। ফুলি, আমি কি তোমার কাছে কোনো গোপন কথা শুনতে চেয়েছি? যে না, নিজের কাজ করো ফুলি। অন্যের গোপন কথা শোনার ব্যাপারে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। এটা তো আফা ঠিকই, একজনের গোপন কথা আরেকজনের বললে আল্লাহ পাক নারাজ হন। দেন আমি করি। ফুলি, আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি। তিতলি আফা কঙ্কা আফা এই দুইজনের শুভ বিবাহ দাদা জান ঠিক করেছেন। ওনার কথার উপরে তো কোনো কথা নাই, মনের ভুলে বইলা ফেলছি, আর বলবো না। ফুলি, তুমি অন্য করে যাও, আফার একটা ফেরাবেট কথা বলবো। আফা, আপনি আল্লাহ পাকের দুখাই লাগে, কেউ যেন না জানে। কঙ্কা আর তিতলি আফার মতি, তুমি একটা কাজ করো, তুমি একটা মাইক ভাড়া করে রাস্তায় বেরিয়ে পড়ো। একদিন এই দুইজনের শুভ ঢাকা শহরে সবাইকে জানতে হবে না খবরটা? দাদা যান ঠিক করেছেন, তার উপরে তো কোনো কথা থাকতে পারে না। খুবই কখন কেউ যেন না জানে। তারপর আপনার অবস্থা এখন কেমন? ভালো, খুব ভালো স্যার। আপনার ওই কাগজ ছেঁড়ার সমস্যাটা দূর হয়েছে? জি স্যার। এখন তাহলে আপনি কাগজ ছিঁড়ছেন না? না স্যার, এখন কাপড় ছিঁড়ি। জি, বেশি না, এই রোজ ধরেন একটা শাড়ি অথবা দুটো শার্ট বা একটা লুঙ্গি, ব্যাস। তো এত কাপড় আপনি পান কোথায়? আপনাদের দোয়ায় ঢাকা শহরে আমার অনেক আত্মীয় স্বজন, রোজই একজনের বাসায় যায়। ও, আই সি। এই ধরেন আজকে আমি আমার ছোট শালি বাসায় গিয়েছিলাম, সেখান থেকে একটা কাপড় চুরি করে নিয়ে আসছি। এই এটা এখন আমি আরাম করে ছিড়বো স্যার। দেখেন কাপড় প্রিন্টটা সুন্দর না স্যার? আপনার মনে আসলেই বলে। রোগ তো স্যার অনেক বেড়েছে। আমার ট্রিটমেন্ট অনেকটা হোমিওপ্যাথির মতো, প্রথমে বেড়ে যায়, তারপর একদম কমে যায়। আপা একটু ছিড়বেন আপনি? স্যার দেখেন দেখেন কেমন করে শাড়িটা ছিটছে। ও আমার গড। না স্যার, একটু স্যার হয়ে গেছে। এই দেখেন কত ভালো লাগছে না স্যার? আপনার কাপড় কি আপনি নিজেই কাছেন? এই নিন চা। চা? হ্যাঁ চা। এত অবাক হচ্ছেন কেন? আপনি হলেন রহস্যময় হিমু, আপনাকে কি আমি এক কাপ চা বানিয়ে দিতে পারি না? নিন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি কঙ্কাকে একটা গোখরো সাপ এনে দিয়েছিলেন? কেন জানতে পারি? কঙ্কার তিতলিকে আমি খুব পছন্দ করি, ওরা কিছু চাইলে আমি না বলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, তার মানে কঙ্কা বা তিতলি এদের মধ্যে কেউ যদি এসে আপনাকে বলে যে ছোট চাচা আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে একটু পটাশিয়াম সাইনাইড এনে দাও, আপনি সঙ্গে সঙ্গে সেটা এনে দেবেন। সাপটা এখন কোথায়?
আমার ঘরেই আছে, বাক্সের ভিতর। শুনুন, দয়া করে সাপটাকে জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আসুন। আমি আপনার কাছে হাত জোর করছি, তিতলি আর কঙ্কার ভালোর জন্যই বলছি। আপনার মতো ওদেরকে অতটা ভালোবাসি না, কিন্তু কিছুটা ভালোবাসি নিশ্চয়। চিন্তিত? খুব বেশি চিন্তিত? ওফো, তোমরা তোমাদের এই বিয়ের ব্যাপারে দুশ্চিন্তাটা মাথা থেকে সরাও তো। আপনি দাদাজানকে চেনেন না, তিনি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেবেন। ওফো, দাদাজানকে না চিনলেও আমি তো আমাকে চিনি না কি? আমি কখনোই এ বিয়ে হতে দেব না। তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও, বিয়ের সময় হলে বিয়ে হবে। দাদাজান আপনার কোনো যুক্তিই শুনবেন না, তার মতের বিরুদ্ধে কেউ কিছু বললেই তিনি রেগে যান। মতের বিরুদ্ধে? আমি তো তার মতের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। আমি তার সমস্ত উপদেশ মেনে নেব। তারপর তারপর কি? তারপরেরটা তারপর। এখন একদম নিশ্চিন্ত হয়ে যাও। সত্যি নিশ্চিন্ত থাকবো? জি। থ্যাংক ইউ। তুমি হয়তো বলবে মেয়ে দুটির বয়স কম, ওরা এখনো লেখাপড়া শেষ করেনি। তা বলবো কেন? লেখাপড়া শেষ করেনি, বিয়ের পরে শেষ করবে। ওদের স্বামীরা ওদেরকে পড়াবে। আর বয়সের কথা বলছেন, বিয়েটা তো অল্প বয়সে হয় ভালো। মানে অল্প বয়সে আবেগ টাবেগ একটু প্রবল থাকে। তুমি আসগর আর জামিলকে ব্যাপারটা বোঝাও তো। ওরা এমন ভাব করছে যেন আমি কোনো একটা ক্রাইম করছি। ছি 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 ছি, আপনি যা করছেন তা হচ্ছে কর্তব্য পালন। ক্রাইম করতে যাবেন কেন? মেয়েটা আপেল খাও। থ্যাংক ইউ। Equals to S2 minus S1, di S equals to di QR by T, delta S1 equals to delta SS আনিস ভাই, plus delta S আনিস ভাই, equals to QR by T. আপনি কি জানেন যে আমাদের দুই বোনের বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, মতি বলেছে। শুনে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। একটু মন খারাপ লাগছে না? মন খারাপ লাগবে কেন? বিয়ে একটা আনন্দের ব্যাপার। আই এম হ্যাপি। কোথায় যাচ্ছেন? ভোর 4টা থেকে পড়ছি, মাথার ভিতর দপদপ করছে, একটু পানি দিয়ে আসি। Plus QR bar by T equals to 0. Delta S2 equals to delta. I am happy. Delta S1 equals to delta SS plus delta SR equals to QR by T plus QR bar by T equals to 0. Delta S2 equals to delta S slash S. মাইনাস 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 এক্স স্কোয়ার ডিভাইডেড 8/x স্কোয়ার প্লাস ডাইরেক্ট স্কোয়ার। কি হয়েছে? তুমি এরকম উদ্ভ্রান্তের মতো করছো কেন?
আমার সব বই খাতা কে যেন সব ছিঁড়ে ফেলেছে। সে কি, কি বলছো? কে ছিড়বে? বুঝতে পারছি না কে ছিঁড়বে। পরশু আমার টার্ম ফাইনাল। সে কি? হ্যাঁ, তিতলি ভাইয়া আমার বই খাতা সব কে যেন ছিঁড়ে ফেলেছে, মনে হয় দুষ্ট লোক। কি বলছেন এসব? আপনার বই খাতা কে ছিড়বে? কি অদ্ভুত কথা। আরে আনিস, তুমি যাচ্ছ কোথায়? জানি না। আনিস, আনিস, তিতলি, আনিস, কি কি ঘটেছে সব তুমি খুলে আমাকে বলবে, কোনো ডিটেইল বাদ দেবে না। ওই বই ছেড়ার ব্যাপারটা তোমার কাছে যেমন রহস্যময় মনে হচ্ছে, আমার কাছে সেই রকম মনে হচ্ছে না। ভোর 4টা থেকে 1 নাগারে পড়ছিলাম। ভেরি গুড। তারপর দুপুরের দিকে দেখি মাথা ঝিমঝিম করছে। কুয়াতলা গেলাম মাথায় পানি দিতে। পানি দিয়ে ঘরে এসে দেখি আমার সব বই খাতা কুটি কুটি করে ছেঁড়া। আচ্ছা, মাথায় যখন পানি দিচ্ছিলে তখন কি বিড়বিড়ি করে কথা বলছিলে? জি না। করতেছিল বড় চাচা, শুনি বিড়বিড়িয়া কি জানি খালি কয়। বই খাতা অন্য কেউ ছেড়েনি, তুমি নিজেই ছেড়েছ। আমি ছেড়েছি? হ্যাঁ, বইটা তুমি নিজে ছেড়েছ, কিন্তু তুমি জানতে পারোনি। এই কাজটা করেছে তোমার অল্টার ইগো। প্রত্যেক মানুষের মধ্যে একটা ডুয়াল পার্সোনালিটি থাকে, সেই ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইডের চিরন্তন খেলা। আমার বই খাতা আমি ছেড়েছি? ইয়েস ইয়াং ম্যান, ইউ। দিন রাত পড়াশোনা করতে করতে বইপত্রের প্রতি তোমার মনের ভিতরে জন্ম নিয়েছে একটা ডিপ রুটেড বিতৃষ্ণা। তোমার অবচেতন মন সেই বিতৃষ্ণার খবর জানে, কিন্তু সে খবর তোমার চেতন মনের কাছে পৌঁছয়নি। কাজেই তোমার অবচেতন মন বিদ্রোহ করেছে, বই খাতা ছেড়েছে, কিন্তু সে খবর তোমার চেতন মন জানে না। চাচা, আমি কি পাগল হয়ে গেছি? এখনো ঠিক পুরোপুরি হওনি, তবে সেই পথেই এগোচ্ছ। চাচা, ওনার সুচিকিৎসা হবে না? অবশ্যই হবে। তোমার এখন যা দরকার তা হচ্ছে পরিপূর্ণ বিশ্রাম। দিন রাত শুয়ে থাকবে, আজে বাজে কোনো চিন্তা করবে না, এবং আমি একটা অল্টারনেটিভ চিকিৎসার কথা ভাবছি। কি চিকিৎসা? কফিন চিকিৎসা। একটা কফিনের ভেতরে তোমাকে ভরে ডালাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হবে। তোমার মন, অবচেতন মন, যেটা চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে, সেটাকে কেন্দ্রীভূত করা হবে। আশ্চর্য, আমার বই খাতা আমি ছেড়েছি অথচ আমি জানি না। অবাক হয়ে আনিস, হিউম্যান মাইন্ড ইজ এ ভেরি কমপ্লেক্স মেজ। মেজ মানে কি চাচা? মেজ মানে হচ্ছে গোলক ধাঁধা। ডোন্ট ওয়ারি ইয়াং ম্যান, আমি রয়েছি কি জন্যে, সব সমস্যার সমাধান আমি করে দেব। মতি, ওকে নিয়ে গিয়ে শুইয়ে দে। টেক কেয়ার। তুমি এখানে শুয়ে আছো কেন? বাংলাদেশ সংবিধানের এমন কোনো ধারা আছে যে শুয়ে থাকা যাবে না? একজন তার নিজের বইপত্র নিজেই কুচি কুচি করে ছিঁড়ে এখন বিছানায় গা এলিয়ে দিয়ে পড়ে আছে। বাড়িতে একটা কফিন এসেছে, তোমার দুটো বাচ্চা বাচ্চা মেয়ের বিয়ের কথা হচ্ছে, আর তুমি তুমি এখানে শুয়ে পা নাচাচ্ছ। খুব অস্থির লাগছে। অস্থির লাগাটা কি স্বাভাবিক না? বস। এটা কি দেখছো? একটা বল পেন। এই বল পেনে কালি ফুরিয়ে গেলে আমরা কি করি? ছুঁড়ে ফেলে দিই। ওয়ান টাইম ইউজ। মানে আমাদের জীবনটা মীরা ওয়ান টাইম ইউজ। একবার ব্যবহার হয়ে গেলে ছুঁড়ে ফেলে দাও। এই মূল সত্যটা যখন তুমি উপলব্ধি করবে, আর কোনো অস্থিরতা থাকবে না। তো এই মূল সত্যটা তুমি জেনে গেছো। শোনো, জীবনটা ওয়ান টাইম ইউজ, এ ধরনের চিপ ফিলসফি তুমি আর আমার সাথে কখনো করবে না। আর তোমার এই পা নাচানোটা বন্ধ করো।
বলো তো আমার বই খাতা সব কে ছিঁড়েছে? আমার বই খাতা আমি নিজেই ছেড়েছি। কেন? হিউম্যান মাইন্ড ইজ এ কমপ্লেক্স মেজ। মেজ মানে জানো? মেজ হচ্ছে গোলক ধাঁধা। মেজ বানান জানো? বানান হচ্ছে MAZE। আমি মতো পাগল হয়ে যাচ্ছি, তবে বড় চাচা আমার চিকিৎসা করছেন। পাগলদের জন্য খুব একটা ভালো চিকিৎসা আছে, কফিন চিকিৎসা। কফিন চিকিৎসা? হ্যাঁ, কফিনের ভিতরে ঢুকিয়ে ডালা বন্ধ করে দেবে। আই এম সরি আপা। ভাইয়া, ও সরি বললো কেন? অসুখ বিসুখ তো মানুষের আছেই, ও সরি হবে কেন? কিছু বলবে? হ্যাঁ, কিন্তু আপনি কথাটা কাউকে বলতে পারবেন না। কি কথা? আনিসের বই খাতাগুলো তুমি ছেড়েছ না? হ্যাঁ। এরকম একটা কাজ তুমি কেন করলে? আমার ওনার উপর খুব রাগ হচ্ছিল, এখন খুব খারাপ লাগছে। তুমি আনিসকে খুব পছন্দ করো? খুব বেশি পছন্দ করো? ঠিক আছে, বই খাতা ছেড়ার ব্যাপারটা এখন কাউকে বলার দরকার নেই। এটা নিয়ে আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। এখন যাও। যা বলার বলে ফেলো কঙ্কা। আনিস ভাইয়ের জানে কি হয়েছে, নিজের বই খাতা সব নিজেই ছিঁড়ে ফেলেছেন, এখন আর কিছু মনে থাকছে না। তুমি কি কাঁদছো নাকি? না, কাঁদছি না, কিন্তু খুব খারাপ লাগছে। এরকম একটা ঘটনা হলে তো খারাপ লাগা স্বাভাবিক। আমি ওনাকে খুব পছন্দ করি। সেটা তো বুঝতেই পারছি। আপনি যেরকম ভাবছেন সেরকম না। ও, কাছে কম না। তুমি কি আনিসের প্রেমে পড়ে গেছো নাকি? এটা এক মহা সমস্যা হলো দেখি। Hello, 1 2 3 4 microphone testing. Hello, hello.
বিষয়টা কিছুই বুঝতেছি না। হ্যালো হ্যালো 1 2 3 4 মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো এই তিতলি এই কঙ্কা কঙ্কা মতি এই আমি আটকা পড়ে গেছি এই তিতলি কঙ্কা হ্যালো হ্যালো। শুনলাম বাড়িতে নাকি একটি কফি আনা হয়েছে। হ্যাঁ না মানে হ্যাঁ না না হ্যাঁ কেন আনা হলো? মনোরোগ চিকিৎসার একটা ব্যবস্থা, অ্যাডভান্স টেকনিক। রোগীকে কফিনের মধ্যে শুইয়ে ডালা বন্ধ করে দেওয়া হবে, তার বিক্ষিপ্ত অবচেতন মনকে কেন্দ্রীভূত করা হবে। মনোরোগটা হয়েছে কার? আমি ঠিক জানি না। নিশ্চয়ই গাধাটার। ওকে ওই কফিনের মধ্যে শুইয়ে রেখে ডালাটা বন্ধ করে রাখা দরকার। টেলিফোন কর, এখানে টেলিফোন নাম্বার রয়েছে। টেলিফোনে কি বলবো? ওদেরকে বাসায় আসবার জন্য দাওয়াত দে। আমি প্রিলিমিনারি কথা বলে রেখেছি, তুই তো মেয়েদের বাবা, তোর মতামত ওরা শুনতে চায়। কঙ্কা আর তিতলির বিয়ে বিষয় কথা। ও মাই গড। এই মাই গড কি? গড কি তোর একার নাকি? বল ও আওয়ার গড। ও আওয়ার গড। নে টেলিফোন কর। আর হাসি হাসি মুখে টেলিফোন করবি। মুখখানা এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? ডায়ালটন নেই। দে আমার কাছে দে। এই তো ডায়ালটন তো নাই কর। লাইনই যাচ্ছে না। লাইন যাচ্ছে না? না দে তো দেখ, এই তো ডায়ালটন রয়েছে। হ্যালো, সালাম আলাইকুম জি। খানমন্ত্রী সাহেব বলছেন? নে কথা বল, হাসি মুখে বলবি। হ্যালো। মতি, তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বড় চাচার ঘরে এভাবে ফুটো দিয়ে তাকাবে না, তারপরে কেন তাকাও? ভিতরে একটা ঝামেলা আছে আফা। কিসের ঝামেলা? বড় চাচার কথা শোনা যায়, ওনারে দেখা যায় না। কি বলছো? আশেপাশে কেউ নেই? এই যে কেউ শুনতে পাচ্ছ? এই যে ভালো আছেন? আপনি আপনি কফিনের ভেতরে কি করছেন? এই ছোট্ট একটা পরীক্ষা করার চেষ্টা করছিলাম, ওই ডালাটা আটকে দিয়েছিলাম, তারপরে আর কিছুতেই খুলতে পারছিলাম না। এই কফিনটা কে এনেছে? জি এই আমি এনেছি। আপনি কিন্তু খুব মানে অবাস্তব সব অদ্ভুত ঘটনা ঘটান। বাইরে থেকে অবাস্তবই মনে হয়, কিন্তু আমি যদি আপনাকে ব্যাপারটা ব্যাখ্যা করে শোনাই তাহলে আপনার কাছে খুবই স্বাভাবিক মনে হবে। এটা একটা শোবার ঘর, তার ভিতরে একটা কফিন, কফিনের ভিতরে আপনি কাউন্ট ড্রাকুলা সেজে শুয়ে আছেন। জি জি জি, এবং এই ঘটনার যে কোনো ব্যাখ্যাই আপনি আমাকে দিন না কেন, আমার কাছে কখনোই স্বাভাবিক মনে হবে না। আপনি উঠছেন না কেন? এটার মধ্যে বসে আছেন কেন এখনো? পায়ে ঝিঝি ধরে গেছে, উঠতে পারছি না তো।
You are an impossible man. বড় চাচা কেসটা কি? নামুন, সাবধানে। পা ঝাড়া দিন, পা ঝাড়া দিন। এটা আমরা কি আপনার পাশে একটু বসতে পারি? অবশ্যই, you're most welcome. আমরা যদি আপনাকে তুমি করে বলি, আপনি কি খুব রাগ করবেন? You're most welcome. তুমি কি আমার টিপটা পরিয়ে দেবে? এত সেজে গুজে দুজন কোথায় চলেছে? আমাদের তো বিয়ে হয়ে যাচ্ছে, আর ঘুরতে পারবো না, তাই আজকে আমরা সারাদিন ঘুরবো। পার্কে যাব, স্টুডিওতে গিয়ে ছবি তুলবো, শপিং করব, ছেলেদের ভেঙ্গাবো। Alright, go and enjoy yourself. Have a very, very nice day. যাও। এটা কি? এখন না, এখন খুলবেন না প্লিজ। কখন খুলবো? আমরা যাওয়ার পর। তো যাও। বাকের ভাই আসাদুজ্জামান নূর। যা, উনি নিশ্চয়ই অন্য কেউ। তোর সাথে 1 লক্ষ টাকা বাজি উনি বাকের ভাই। চল ওনার সামনে দিয়ে যাই। আপা সত্যি বাকের ভাই হলে কি করবি? আমি একটু চিৎকার দিব, ফিট হয়ে পড়ে যাব। চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো। কি খাচ্ছেন? চা। ও আচ্ছা, যাই। কিছু মনে করবেন না, আমরা ভেবেছিলাম আপনি বাকের ভাই। বাকের ভাই কে? ওই যে যার ফাঁসি হলো। ফাঁসি হয়ে গেলে সে জীবিত অবস্থায় চা খাবে কি করে? না না, আপনি বুঝতে পারছেন না। আমরা ভেবেছি আপনি আসাদুজ্জামান নূর। উনি টিভির একটা নাটকে বাকের ভাই হয়েছিলেন। ও আচ্ছা। আপনি টিভি দেখেন না? আমি আসলে দেশে থাকি না, 20 বছর আগে দেশ ছেড়েছি। 20 বছর পর ফিরলাম। দেশে থাকলে নিশ্চয়ই তোমাদের বাকের ভাইকে চিনতাম। দাঁড়িয়েছো কেন? বসো। এই তোমরা কানে কানে কি বলছো? আপনি কি একদিন আমাদের বাড়িতে আসবেন প্লিজ? তোমাদের বাড়িতে? জি। আপনি আমাদের বাসায় গেলে সবাইকে খুব সারপ্রাইজ দিতে পারবো। সবাইকে বলবো বাকের ভাই আমাদের বাসায় চা খেতে এসেছে। তারা তো আর জানবেন আপনি মিথ্যা বাকের ভাই। তোমাদের দুজনকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের এই খেলায় যোগ দিতে পারলে খুব ইন্টারেস্টিং হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। আপনাকে যেতেই হবে প্লিজ প্লিজ প্লিজ। কি এত ভারী যন্ত্রণা হলো? আপনি রাজি না হলে যন্ত্রণা আরো বাড়বে। আমরা মানুষকে খুবই যন্ত্রণা দিতে পারি। তোমাদের নাম কি?
আমার নাম তিতলি আর ও হলো কঙ্কা। আমাদের বাড়ির ঠিকানা হলো 1903 মগবাজার, দোতলা পুরানো বাড়ি। আপনার ঠিকানা মনে থাকবে? মনে না থাকলে কাগজে লিখে দেই। আপনি যে হাসছেন, এই হাসির অর্থ কি? হ্যাঁ নাকি না? এই হাসির অর্থ হচ্ছে না। আই এম সরি ইয়াং লেডি। তুই আমাকে এই কফিনের মধ্যে ঢুকতে বলছিস? আমি না, ভাইজান বলেছেন। এই আপনার চিকিৎসার একটা অংশ। আমার চিকিৎসার অংশ? হ্যাঁ। আমার কি হয়েছে? বাবা, এটা আপনার ওই মৃত্যু চিন্তা দূর করবার একটা পদ্ধতি। মানে আপনার ওই বিক্ষিপ্ত অবচেতন মনকে কেন্দ্রীভূত করার জন্য। বাবা, আপনি এর ভেতরে ঢুকে পড়ুন। ভেরি কমফোর্টেবল, স্প্রিং যুক্ত। ঢুকে পড়ুন। ঢুকে পড়ুন মানে? জি। তোরা একটা জীবন্ত মানুষকে এই কফিনের মধ্যে ঢুকে পড়তে বলছিস? তোরা ঢুকে পড়। আমি তো রোজই ঢুকি। আজকে বিকেলে ইনফ্যাক্ট এইখানে শুয়ে শুয়ে আমি এরিক মারিয়া রিমার্কের 3 কমরেডস পড়ছিলাম। বড় আরামদায়ক জায়গা। জি। বলে কি কথাটা? বাবা, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। শুধু শুধু উত্তেজিত হওয়া কিন্তু একটা রোগের লক্ষণ। এরও চিকিৎসা হওয়া দরকার। 3 মাস আমি তোর মুখ দর্শন করতে চাই না। কিরে, ঢুকবি নাকি? 3 কমরেডস খুব ভালো বই। 50 পৃষ্ঠা পড়ে ফেলেছি। অবশ্যই। ভাইজান আজ না। এই আজ কি হয়েছে জানো? কি? আজ বাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। এক্সকিউজ মি, কার সঙ্গে দেখা হয়েছে? দ্য গ্রেট বাকির ভাই, আসাদুজ্জামান নূর। সত্যি? উনি খুবই ভদ্রলোক। এত বড় একজন অভিনেতা, কিন্তু কোনো অহংকার নেই। বাসায় আসার জন্য দাওয়াত করলাম, উনি মিষ্টি করে একটু হাসলেন। তো কি বললেন, আসবেন? হঠাৎ করে এসে উপস্থিত হলে অবাক হলো না। মুডি মানুষ তো। ও দেখি, আমার একটা আঙুল ধরো তো। আসবেন। কে? বাকের ভাই। আল্লাহ, ও তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। কি? দাদা জানার জন্য কেটে রাখা পেঁপে আমরা দুজন মিলে খেয়ে শেষ করে ফেলেছি। তবে রে মিলো। চাচা, ভয় ভয় লাগছে। ভয়ের কি আছে আনিস? আমি আছি না। চাচা, ডালাটা বন্ধ না করলেই নয়। শুধু শুধু তুমি ভয় পাচ্ছ আনিস। চাচা, একটা টর্চ লাইট দেন না, খুব অন্ধকার। অন্ধকারটাই দরকার। মনটাকে কেন্দ্রীভূত করবার চেষ্টা করো। বড় বড় নিঃশ্বাস নাও। চাচা চাচা, 1 গ্লাস পানি দেন না, নরমাল। পানি পরে হবে, পরে। চেঁচিও না। আহা, চেঁচিও না। তিতলি ভাইয়া, রিল্যাক্স। বাকের ভাই? বাকের ভাই, বাকের ভাই কই? আরে বাকের ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি জি হ্যাঁ, ভালো। আপনার শরীরটা কেমন? জি ভালো। আপারা জানেন কি আইছে? বাকের ভাই এসে, বাকের ভাই।
কি কি বড় চাচা আশ্চর্য কাণ্ড করছে, বাকির ভাই আসছে। নাকি? হ, প্রথমে তো আমিও বিশ্বাস করি নাই। বড় চাচা, ওনাকে দেখার আমার খুব শখ ছিল। হবে হবে, শখ মিটবে, দেখা হবে। আর মতি, যা তোর শাবল নিয়ে আয়। শাবল কেন? এই ডালাটা আটকে গেছে, কিছুতেই খুলতে পারছি না। বড় চাচা, আমি কি আটকে গেছি? না না, আটকাওনি, এক্ষুনি খুলে দেবো। বড় চাচা, ভয় হচ্ছে। না না, ভয়ের কিছু নেই, আরে আমি তো আছি, ভয়ের কি আছে? বড় চাচা, বড় চাচা, হ্যাঁ, ভয় হচ্ছে। না না, প্যানিক করো না, প্যানিক করো না, এখনই খুলে যাবে। ছেলেটাকে বলে যাবে নাকি? আমার নিজের সম্পর্কে একটি কথা না বললেই নয়। কথাটা অবশ্য আগেই বলা উচিত ছিল, একটু দেরি করে ফেলেছি। আপনারা যে সম্মান দেখিয়েছেন তা আপনার কথাটা একটু পরে বললে হয় না? প্লিজ প্লিজ। আমার বাবা খুব সুন্দর গান করেন। বাবা, তুমি বাকের ভাইয়ের সম্মানে একটা গান গাইবে না? আরে না, কি বলে, পাগল নাকি? আমি তো ওদের সঙ্গে গান করি, সেটা একটা ভিন্ন কথা। ওর সামনে কি করে গান গাইবো? আহা, গাইতে বলছে গানা, এমন মানুষ কি সচরাচর পাওয়া যায়? নূর সাহেব, আমি কিন্তু আপনার একজন ফ্যান। আমি একজন অতি সামান্য ব্যক্তি। এই, লক্ষ্য করেছিস, শুনেছিস? একেই বলে বিনয়, শিখে নে। আপনারা যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন তা অপাত্রে পড়েছে। কেন আমি তা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইছি, কিন্তু ভাই নূর সাহেব, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আনিস, 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 তোমার ভয় লাগছে? ভয়ের কি আছে? আরে আমি তো রয়েছি পাশে। না না, খুলবে না কেন? অবশ্যই খুলবে, আমি লোক আনতে পাঠিয়েছি। চলে গেছে? না না, এখনো যাননি, এখনো আছেন। আচ্ছা আনিস, আমি তোমাকে একটা কবিতা পড়ে শোনাই। হ্যাঁ, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে। কি শুনতে পাচ্ছি না? ও, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে নিভে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। আনিস, আনিস, এই আনিস, কবিতাটা ভালো লেগেছে? কি? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হালে ভেগে যে নাবিক হারায়। আনিস, শুনতে পাচ্ছ? জি চাচা, পাচ্ছি, থ্যাংক ইউ।
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির ডিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।